হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন এবং আমার গল্প পাঠ শুনতে পছন্দ করছেন, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সমরেশ বসুর ভুল বাড়িতে ঢুকের দ্বিতীয় পর্ব। পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ বাবা গাড়িতে করে নিয়ে এলেন ডিএল দত্তকে, সঙ্গে মিসেস দত্ত আর বসকে। মা মিসেস দত্তকে ডেকে নিয়ে দোতলার বারান্দায় বসলেন। বাবা আর তার দত্তদাও বসলেন। বাবা মা কথাবার্তা বলে আগেই ঠিক করে রেখেছিলেন দত্তদারা আজ এখান থেকে রাত্রের খাবার খেয়ে যাবেন। বস্কির সঙ্গে গোগলের ভাব হতে দেরি হলো না। সমুদ্রে স্নান আর সাঁতার কাটা নিয়ে ওদের প্রথম কথা হলো। ওরা দুজনে বারান্দার এক পাশে রেলিংয়ে হেলান দিয়ে গল্প করছিল। বস্কির মন মোটেই ভালো নেই, কারণ ওরা এমন একটা নিরিবিলি জায়গায় থাকে সেখানকার সমুদ্রে কেউ স্নান করে না। বস্কির তাই রোজ সমুদ্রে সাঁতার কেটে স্নান করা হয় না। যেদিন করে সেদিন ও আর মা রিক্সা করে স্বর্গদ্বারের কাছে এসে স্নান করে। গোগলদের এদিকটাও নিরিবিলি, তবে 2-4 জন কোথা থেকে এসে পড়ে। মোটরের টিউব নিয়ে নুলিয়ারাও আসে। বেশি ভিড়ের থেকে ফাঁকাই ভালো। তারপরেই সেই ভুতুরে বাড়িটার কথা উঠল। গোগল আর বস্কি বারান্দার পশ্চিম ঘেঁষেই দাঁড়িয়েছিল। সেখান থেকে বাড়িটা দেখা যায়। গোগলই বলল, এখানকার লোকে বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে। রাত্রে নাকি ভূত দেখাও যায়। গোগল, তুমি তো গতকাল সকালে ওই ভুতুরে বাড়িটার মধ্যে ঢুকেছিলে। দত্তদা হঠাৎ বলে উঠলেন। তুমি কি ভূতের দেখা পেয়েছিলে? গোগল যেন আকাশ থেকে পড়ল। ও পিছন ফিরে আগেই বাবা মায়ের মুখের দিকে তাকালো। বাবা মাও ওর দিকে অবাক চোখে দেখছিলেন। গোগলের চোখে মুখে ধরা পড়া অপরাধের ভাব। বাবা বললেন, ভুতুরে বাড়ি? মা বললেন, গোগল সে বাড়িতে ঢুকেছিল? দত্তদা গোগলের দিকে তাকালেন, বললেন, সরি গোগল, খবরটা যে তোমার বাবা মা জানেন না আমি বুঝতে পারিনি। আমার একটু খেয়াল থাকা উচিত ছিল। তবে ব্যাপারটা তো এমন কিছুই নয়, বাবা মাকে বলে দিলেই পারতে। দত্তদা নিজেই বাবা মাকে বাড়িটার কথা বললেন। হাত তুলে বাড়িটা দেখিয়েও দিলেন। বললেন, গোগলকে বোধহয় কেউ কেউ বলেছিল বাড়িটাতে ভূত আছে। আর আপনাদের ছেলেকে আপনারা ভালোই চেনেন। একবার যখন কানে গেছে বাড়িটাতে ভূত আছে, তখন ওকে দেখতেই হবে। তাই গতকাল ড্রাইভার বৈজনাথকে বাইরে দাঁড় করিয়ে রেখে ও বাড়িটার ভেতরে ঢুকেছিল। কিন্তু আমি যতদূর জানি গোগল কোনো ভূতের দেখা পায়নি। বাবা হেসে গোগলের দিকে তাকালেন। মা একটুও হাসলেন না। মিসেস দত্তকে বললেন, গোগলের এসব ব্যাপার আমি একটুও পছন্দ করি নে। এভাবেই ও এক একটা বিদঘুটে কাণ্ড বাঁধিয়ে বসে। বাবা জিজ্ঞেস করলেন, তা দত্তদা, আপনি খবরটা জানলেন কি করে? গোগলের মনেও একই প্রশ্ন। দত্তদা কেমন করে জানলেন? দত্তদা হেসে বললেন, আর বলবেন না ভাই চ্যাটার্জি, আমাকে যে এখন পুরীর কত খবর রাখতে হয় তার অনেক কিছুর মাথা মুন্ডুই নেই, অথচ আসল খবর কিছুই পাচ্ছি নে। গোগলের চোখের সামনে তখন কান্ত বাবাজির মুখ ভাসছে। উনি ছাড়া দত্তদাকে আর কে বলতে পারেন? দত্তদা হেসে বললেন, কি গোগল, খুব চিন্তায় পড়ে গেলে না? ওসব নিয়ে এত চিন্তা করো না। পোড়ো বাড়িটার দোতলায় তুমি কি কি দেখেছিলে তাও আমি জানি। কালো নেপালি টুপি, কালো চশমা, নকল চাপদাড়ি আর নীল চাদর, তাই তো? সে খবরও আপনি জানেন? গোগলের 2 চোখ একেবারে ছানা বড়া। জিজ্ঞেস করল, আর কি জানেন? দত্তদা হেসে হেসে যেন একটু চিন্তা করে বললেন, আর কি জানবো, ওই জিনিসগুলোর মালিক যে তাকেও বোধহয় তুমি কালই সকালে সমুদ্রের ধারে দেখেছ। আশ্চর্য, আপনি তো সবই জানেন দেখছি। গোগলের বিস্ময়ের অন্ত নেই। জিজ্ঞেস করল, সেই লোকটাকে যে আমি কাল সকালে সমুদ্রের ধারে দেখেছি তা আপনি জানলেন কি করে? দত্তদা মাথা ঝাঁকিয়ে মিটিমিটি হেসে সকলের দিকে একবার তাকালেন। গোগলকে বললেন, সেখানেই তো রহস্য। বাবা বললেন, গোগল, তুমি এই 2 দিনের মধ্যে এত সব কাণ্ড করলে কখন? কাকেই বা তুমি কাল সমুদ্রের ধারে দেখেছ? আর
কালো নেপালি টুপি, কালো চশমা, নকল চাপদারি, নীল চাদরের সঙ্গেই বা তার সম্পর্ক কি? গোগল বলল, কাল সকালে যাকে সমুদ্রের ধারে দেখেছি সেই ওই টুপি, চশমা, দাড়ি আর চাদর পরেছিল। ওরকম সাজ পোশাক দেখলেই কেমন সন্দেহ হয়। তাছাড়া মনে হয়েছিল লোকটা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সেটা আমার ভুলও হতে পারে, কিন্তু দত্তদা কাকা জানলেন কি করে আমি কাল সকালে সেই লোকটাকেই দেখেছি? দত্তদা কাকা? বাবা অবাক গলায় বলে উঠলেন। এ আবার কেমন সম্বোধন হলো? সবাই হেসে উঠলেন, এমনকি বস্কিও খিলখিল করে হেসে উঠল। দত্তদা হাসি থামিয়ে বললেন, হাসলে কি হবে, গোগল তো ঠিকই বলেছে, কেবল একটাই ভুল করেছে। আমি ওর বাবার চেয়ে বড়, তাই ওর বলা উচিত দত্তদা জেঠু। ওর বাবার ডাকও থাকলো, ওর ডাকও থাকলো। বেশ, তাই হবে, বাবা বললেন। গোগল একটু লজ্জায় পড়ে গেছিল, কিন্তু ওর মনটা ছিল রহস্য উদ্ঘাটনের দিকে। দত্তদা জেঠু কি করে জানলেন ওইসব টুপি, চশমা, দাড়ি আর লোকটাকেও ও কাল সকালেই দেখেছে? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ওর মাথায় খেলে গেল, ওই লোকটা ছাড়া আর কেউ বলতে পারে না। লোকটা নিশ্চয়ই দত্তদা জেঠুর ছদ্মবেশী চর। ওই লোকটাই আপনাকে বলেছে। দত্তদা আস্তে আস্তে মাথা ঝাঁকিয়ে বললেন, তোমার অনুমান একেবারে মিথ্যে নয়। তবে ওই লোকটা সরাসরি আমাকে কিছু বলেনি, বলেছে আর একজনকে, আর সেই আর একজনের মুখে আমি শুনেছি। তার মানে লোকটা আপনারই একজন চর? গোগল বলল। দত্তদা বললেন, হ্যাঁ, তা একরকম বলতে পারো, কিন্তু ওই লোকটিও যে সে নয়, তারও খুব নাম ডাক আছে। নামটা এখন বলতে পারবো না। তোমরা থাকতে থাকতে কাজটা যদি হাসিল হয় তবে নিশ্চয়ই জানতে পারবে, কিন্তু কাজটা এখানে হাসিল করার আশা আছে বলে মনে হচ্ছে না। আমার ধারণা যাদের আমরা খুঁজে বেড়াচ্ছি তারা এখানে নেই। হয়তো সংবাদটাই ভুল, তারা হয়তো পুরীতে আসেইনি, নয়তো এলেও আমরা আসার আগেই সেখান থেকে সরে পড়েছে, অথচ নতুন কোনো খবরও নেই। আপনি তো দত্তদা কোনো ব্যাপারে এত সহজে হতাশ হন না, বাবা বললেন। দত্তদা বললেন, সহজে? কে বলল আপনাকে আমি সহজে হতাশ হয়েছি? দুটো লোককে খুঁজতে নোয়ানুড়ির জঙ্গল, পুরীর সমুদ্রের ধার থেকে শহর তোলপাড় করে ফেললাম, কোথাও তাদের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। তারা কি তাহলে সমুদ্রে ডুব দিয়ে রয়েছে? তাছাড়া তাদের সঙ্গে রয়েছে 5 বছরের একটা হাবাগোবা ছেলে। 5 বছরের হাবাগোবা ছেলে? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? দত্তদা হেসে বললেন, ছেলেটা ইচ্ছে করে আসেনি, ওকে চুরি করে এনেছে। আমাদের দুশ্চিন্তা আর ভয় সেখানেই। আজকাল দেখেছেন তো খবরের কাগজে সব সংবাদ, এসব ছেলে চোরেরা এক রকমের উন্মাদ, খুন করতে এদের হাত কাঁপে না। মা যেন শিউরে উঠলেন। বাবা বললেন, দত্তদা, ভেবেছিলাম এ বিষয়ে আপনাকে কিছুই জিজ্ঞেস করব না, কিন্তু এখন ব্যাপারটা খুবই জানতে ইচ্ছে করছে। অবশ্য যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবেন না। আপনাদের কাছে বলতে আমার কোনো অসুবিধাই নেই, দত্তদা বললেন। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের অমৃত কেজরিওয়ালের ছেলে চুরির সংবাদ তো আপনারা খবরের কাগজেই পড়েছেন, পড়েননি? বাবা মা দুজনেই দুজনের মুখের দিকে তাকালেন। তাদের মুখ দেখেই বোঝা যায় সংবাদটা পড়েছেন কিনা মনে করতে পারছেন না, অথচ গোগলের চোখের সামনে খবরের কাগজে ছোট সংবাদটা জল করছে, বালক চুরি। এই হেডিংয়ের নিচে মোটামুটি সংবাদ ছাপা ছিল, ধনী ব্যবসায়ী অমৃত কেজরিওয়ালের 5 বছরের নাবালক একমাত্র ছেলেকে কে বা কারা অপহরণ করেছে। ছেলেটি ভালো করে কথা বলতে পারে না, বয়স অনুপাতে তার বুদ্ধি ও অনুভূতির বিকাশ ঘটেনি। 3 দিনের মধ্যে পুলিশ ছেলেটির কোনো সন্ধান করে উঠতে পারেনি। তবে এই ছেলে চুরির ঘটনাটির বৈশিষ্ট্য হল অপহরণকারীরা এখনো পর্যন্ত কোনো রকম মুক্তিপণ দাবি করেনি। বাবা মাকে চুপ করে থাকতে দেখে গোগল বলে উঠল, আমি বাংলা কাগজের সংবাদটা পড়েছি। দেখুন, যার মনে রাখবার সে ঠিক মনে রেখেছে। দত্তদা হেসে উঠে গোগলের দিকে তাকালেন।
জিজ্ঞেস করলেন, আচ্ছা গুগল, সংবাদটার মধ্যে কোনো নতুনত্ব তোমার চোখে পড়েছে কি? গোগল মাথা ঝাঁকিয়ে বলল, পড়েছে। অমৃত কেজরিওয়ালের ছেলেকে যারা চুরি করেছে তারা কোনো রকম মুক্তিপণ দাবি করেনি। এটাই আমার কাছে নতুনত্ব বলে মনে হয়েছে। গুড, এটা একেবারে খাঁটি গোয়েন্দার মতো বলেছ তুমি। দত্তদা উচ্ছ্বসিত হয়ে গোগলের হাত ধরে ঝাঁকুনি দিলেন। বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, এই একটা ব্যাপারই আমাদের প্রথম থেকে ভাবিয়ে তুলেছে। অমৃত কেজরিওয়াল কোটিপতি মানুষ, তার একমাত্র ছেলেকে যারা চুরি করলো তারা একটা টাকাও মুক্তিপণ হিসেবে দাবি করলো না। আশ্চর্যের কথা। তাহলে অন্য কোথাও গোলমাল আছে। সে গোলমালটা কি হতে পারে? আমরা অমৃত কেজরিওয়ালের ব্যবসার বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করলাম। করতে গিয়ে দেখলাম ভগবতী প্রসাদ মাহেশ্বরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে কেজরিওয়ালের অনেক দিন ধরে একটা ঝগড়া বিবাদ চলছে। মাহেশ্বরী আর কেজরিওয়াল একসময় একসঙ্গে ব্যবসা করত। তারপর কেজরিওয়াল যখন সরে আসে তখন নাকি মাহেশ্বরীকে 60 লক্ষ টাকা ফাঁকি দিয়ে সরিয়ে নেয়। সেই 60 লক্ষ টাকা আবার হিসেবে দেখানো যাবে না, কারণ ওটা ব্ল্যাক টাকা। তার ফলে মাহেশ্বরী কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করতে পারে না। আবার কেজরিওয়ালের দাবি হলো সেই 60 লক্ষ টাকার সঙ্গে মাহেশ্বরীর কোনো সম্পর্ক নেই, ওটা কেজরিওয়ালের নিজের টাকা। মাহেশ্বরী অন্যায়ভাবে সেই টাকার দাবি করছে। কেজরিওয়ালের আরও দাবি, মাহেশ্বরী ফাঁকি দিয়ে কেজরিওয়ালের সঙ্গে ব্যবসা করতে এসেছিল, তার কোনো টাকাই ছিল না, বরং ব্যবসার নাম করে মাহেশ্বরী কেজরিওয়ালের কয়েক লাখ টাকা সরিয়েছে। আসলে সে একজন ধূর্ত অসৎ মানুষ। এ পর্যন্ত বলে দত্তদা থামলেন। বাকিদের সকলের দৃষ্টি তার মুখের দিকে। দত্তদা বাবার দিকে তাকিয়ে হেসে বললেন, আমি বোধহয় আজে বাজে বকতে শুরু করেছি। মোটেই নয়, বাবা বললেন, আমরা খুব মনোযোগ দিয়ে শুনছি। হয়তো এর মধ্যেই ছেলে চুরির আসল রহস্য লুকিয়ে রয়েছে। দত্তদা মাথা ঝাঁকিয়ে হেসে বললেন, সেরকম একটা সন্দেহ আমাদের মনেও আছে। তবে একটা কথা মনে রাখবেন, কেজরিওয়াল আর মাহেশ্বরীর মধ্যে এই যে টাকা নিয়ে ঝগড়া বিবাদ, এসবই আমরা গোপন তদন্তে জেনেছি। আমাদের তদন্তের কথা ওরা কিছুই জানে না। এই তদন্তে আমরা একটা ব্যাপার বুঝেছি, মাহেশ্বরী লোকটা তেমন সুবিধের নয়। তার ব্যবসার মধ্যেও অনেক কারচুপি আছে। সেই হিসেবে কেজরিওয়ালকে সৎ বলতে হয়। তার ব্যবসাও বেশ বড়। অথচ আমরা যখন কেজরিওয়ালকে জিজ্ঞেস করেছি ছেলে চুরির ব্যাপারে সে কাউকে সন্দেহ করে কিনা বা তার সঙ্গে কারো শত্রুতা আছে কিনা, সে স্পষ্ট করে কিছুই বলে না। তার জবাব হলো, ব্যবসা করতে গেলে শত্রু তো থাকতেই পারে, সন্দেহই বা কাকে করব। যদি কেউ আমার কাছে গোপনে টাকা দাবি করতো তাহলে বুঝতে পারতাম, তাও তো কেউ করছে না। তার মানে কেজরিওয়াল মাহেশ্বরীর বিরুদ্ধে স্পষ্ট করে কিছু বলল না। তার ভয় বোধহয় একটাই, তাহলে 60 লক্ষ ব্ল্যাক টাকার হিসেব ধরা পড়ে যাবে। অথচ সে আমাদের বলল যত টাকাই লাগুক ছেলের জন্য সে খরচ করবে। আমরা পুলিশ আর গোয়েন্দা বিভাগ ঠিক করলাম মাহেশ্বরীর ওপরেই আমাদের নজর রাখতে হবে। আমরা মাহেশ্বরীর আর প্রত্যেকটা লোকের পেছনে ছায়ার মতো লেগে রইলাম। তার ফলও ফলল। মাহেশ্বরীর একজন বিশ্বাসী লোক আমাদের একজনের কাছে বলে ফেলল, কেজরিওয়াল যদি বুদ্ধিমান হয় তাহলে এক রাত্রের মধ্যে এসে ছেলে ফিরে পেতে পারে। 60 লক্ষ টাকা তো তার হাতের ময়লা। একটি মাত্র কথায় লোকটি ধরা পড়ে গেল। দত্তদা থেমে গোগলের দিকে তাকালেন। গোগল যেন নিঃশ্বাস বন্ধ করে অপলক চোখে দত্তদার দিকে তাকিয়েছিল। দত্তদা জিজ্ঞেস করলেন, কোন কথায় লোকটা ধরা পড়ে গেল বলতে পারো গোগল? পারি, গোগল বলল। 60 লাখ টাকার কথায় লোকটা ধরা পড়ে গেল। মাহেশ্বরীর সঙ্গে কেজরিওয়ালের ঝগড়া তো 60 লাখ টাকা নিয়ে। তার মানে মাহেশ্বরী কেজরিওয়ালের ছেলেকে চুরি করেছে। দত্তদা খুশিতে প্রায় চিৎকার করে উঠলেন, অসাধারণ! এই যে দেখছি একেবারে খুদে শার্লক হোমস। সবাই হেসে উঠলেন।
মা হাসলেও কেমন যেন অখুশি ভাব। ভুরু কুচকে গুগলের দিকে তাকালেন। দত্তদা বললেন, ঠিক বলেছ গুগল, ওই একটি কথাতেই লোকটা ধরা পড়ে গেল। আমরা কাউকে জানতে না দিয়ে লোকটাকে ধরে সোজা নিয়ে গেলাম লালবাজারে। কথা আদায় করতেও বেশি সময় লাগলো না। অবশ্য তাকে কথা দিয়েছিলাম, তার কথা আমরা মাহেশ্বরী বা বাইরের কোনো লোককে বলবো না। তার কাছ থেকেই আমরা জানতে পেরেছি মাহেশ্বরী কলকাতার দুজন ভাড়াটে অপরাধীদের দিয়ে ছেলেটাকে চুরি করিয়ে পুরীতে পাঠিয়েছে। লোকটিকে আমরা এখনো লালবাজারে আটকে রেখেছি। বুঝতে পারছি নে লোকটা আমাদের ধাপ্পা দিয়েছে কিনা। তবে কলকাতার সংবাদ হলো লোকটা এখনো আগের কথা বলে যাচ্ছে। ওদিকে মাহেশ্বরীর লোকাল থানায় ডায়েরি করেছে। তার একজন বিশ্বস্ত কর্মী রাম অবতার তেওয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লালবাজার মিসিং পার্সন স্কোয়াডকেও জানিয়েছে। খবরের কাগজে আর টেলিভিশনে রাম অবতারের ছবি দিয়েও সন্ধান নিচ্ছে। তার মানে মাহেশ্বরী বুঝতে পেরেছে রাম অবতারের নিখোঁজ হবার পেছনে নিশ্চয়ই কেজরিওয়ালের ছেলে চুরির কোনো সম্পর্ক আছে। এই পর্যন্ত হলো ঘটনার প্রথম পর্ব। এর পরেও আবার কোনো পর্ব আছে নাকি? বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। দত্তদা মাথা ঝাঁকিয়ে হেসে বললেন, আছে বই কি, সেটা আর এক মজার কাণ্ড। কেজরিওয়াল পুলিশকে তো জানিয়েছেন, তারপরে উনি প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছেন। সেই ডিটেকটিভও এখন পুরীতে। ভদ্রলোক আমাদের টেক্কা মারার চেষ্টা করেননি, বরং নিজের থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বয়স অল্প, কিন্তু ঝানু গোয়েন্দা। পরিষ্কারই বললেন উনিও লালবাজারে রাম অবতারের কাছ থেকেই পুরীর খবর পেয়ে এসেছেন। কি করে রাম অবতারের সন্ধান পেলেন তাও স্পষ্ট বললেন। মাহেশ্বরীর খোঁজার বহর দেখেই উনি লালবাজারে যান, সাহায্যও চান। ডিআইজি সাহেব স্বয়ং ভদ্রলোককে সাহায্য করেছেন। উনি রাম অবতারের সঙ্গে কথা বলেছেন। ওই বেসরকারি গোয়েন্দা ভদ্রলোকের বিশ্বাস রাম অবতার মিথ্যে কথা বলেনি। আমাদের থেকে ভদ্রলোক কিছু বেশি খবর জানেন। কেজরিওয়ালের ছেলের ফটো আমাদের কাছে আছে, ওর কাছেও আছে, কিন্তু ছেলে চোর দুটোর চেহারা কেমন সেটা আমরা জানতাম না। উনি সেটাও জানেন, রাম অবতারের মুখেই শুনেছেন। লোক দুটো যখন বিকেলবেলা গিরিশ পার্কের ভেতর দিয়ে কাজের মেয়ের চোখে ফাঁকি দিয়ে ছেলেটিকে চুরি করে, তখন রাম অবতার দূর থেকে নজর রেখেছিল। ছেলে চোর দুটি যে গাড়ি নিয়ে বাই রোডে এসেছে সে খবরও পেলাম। গাড়ির নম্বর নিশ্চয়ই আসল নেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক গাড়ি আমরা খুঁজে পাইনি। পুরীর পুলিশ পায়নি, প্রাইভেট গোয়েন্দাও পাননি। উনি একজন মাত্র সঙ্গী নিয়ে এসেছেন। বেশ কয়েকদিন হয়ে গেল দুপক্ষের কেউ এখনো পর্যন্ত কেজরিওয়ালের ছেলে আর ছেলে চোরদের খোঁজ পায়নি। তাহলে এখন কি করবেন? গোগল যেমন উদ্বিগ্ন তেমনই উত্তেজিত। জিজ্ঞেস করল, আপনারা চলে যাবেন? দত্তদা হেসে মাথা নেড়ে বললেন, তা কি করে যাব? নতুন কোনো খবর না আসা পর্যন্ত এখানেই সন্ধান চালিয়ে যেতে হবে। কলকাতা, ভুবনেশ্বর, চিল্কা, গোপালপুর সব জায়গার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। পুলিশ আরও অনেক দূর দূর জায়গার সঙ্গে যোগাযোগ রাখছে। তবে আমার কেমন সন্দেহ হচ্ছে রাম অবতার আমাদের সবাইকে ধাপ্পা দিয়েছে। কিন্তু আপনি যে বললেন প্রাইভেট গোয়েন্দা মনে করেন রাম অবতার মিথ্যে বলেনি। গোগল জিজ্ঞেস করল। দত্তদা বললেন, হ্যাঁ, প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোকের সেরকমই বিশ্বাস। শুধু তাই নয়, ওর এটাই বিশ্বাস কেজরিওয়ালের ছেলেকে নিয়ে ভাড়াটে গুন্ডা দুটো এখনো পুরীতেই আছে। কেন ওর এরকম বিশ্বাস আমি জানি নে। তবে তোমাকে একটা খবর আমি দিতে পারি, কিন্তু খবরদার কোথাও ফাঁস করতে পারবে না। দত্তদা গোগলের দিকে তাকিয়ে রহস্য করে হাসলেন। গোগল অবাক চোখে তার দিকে তাকালো। দত্তদা সকলের দিকে একবার দেখে নিয়ে আবার গোগলের দিকে তাকালেন। গোগলও বাবা, মা, দত্ত জেঠিমা আর বস্কির দিকে একবার দেখল। জিজ্ঞেস করল, কি খবর? কোথাও ফাঁস করবে না তো? দত্তদা বললেন, শুধু এখানে আমরা যে কজন আছি তারা ছাড়া কথাটা কেউ জানবে না। গোগল মাথা নেড়ে বলল, আমি কাউকে বলবো না।
তুমি ওই পোড়ো বাড়িতে যে নেপালি টুপি, কালো চশমা, নকল দাড়ি দেখেছিলে, ও সবই প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোকের জিনিস। দত্ত বললেন। ওগুলো পরা অবস্থায় তুমি ভদ্রলোককে দেখেছ। গুগল যত শুনছে ততই অবাক হয়ে যাচ্ছে। বলল, তাই নাকি? আচ্ছা দত্তদা জেঠু, উনি সমুদ্রের ধারে আমার দিকে তাকিয়ে হাসছিলেন কেন? তা তো বলতে পারবো না বাবা। দত্তদা হেসে বললেন। কি করে বুঝলে উনি হাসছিলেন? ওই টুপি, চশমা আর মুখ ভরা চাপদাড়ির মধ্যে হাসি দেখা যায় নাকি? গুগলের নিজের মনেই বোধহয় সন্দেহ ছিল। বলল, কি জানি, আমি হয়তো ভুল দেখেছি। এই সময় হরিদাস এসে জানালো রান্না হয়ে গেছে। বাবা বাহাত তুলে ঘড়ি দেখে বললেন, 9:30 বেজেছে। 9:30? দত্তদা তার হাত তুলে ঘড়ি দেখে বললেন, আশ্চর্য, এতটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি। খিদেও পাচ্ছে বেশ। তাছাড়া আপনাকে তো আবার আমাদের পৌঁছতে হবে, আর দেরি করা চলবে না। মা চেয়ার ছেড়ে তাড়াতাড়ি উঠে বললেন, আপনারা আসুন, আমি নিচে যাচ্ছি। মায়ের সঙ্গে হরিদাসও গেল। মিসেস দত্ত চেয়ার ছেড়ে উঠে বললেন, আমিও মিসেস চ্যাটার্জির সঙ্গে যাই। উনি চলে গেলেন। দত্তদা জিজ্ঞেস করলেন, এবার আমাদের খুদে গোয়েন্দা মাস্টার গুগল, বলো তো ব্যাপারটা কিরকম বুঝছো? গুগল লজ্জা পেয়ে হাসল। বলল, আমি আর কি বুঝবো? কেন, তুমি তো অনেকক্ষণই ডাকাত ধরেছ। বস কি বলল? গুগল মাথা নেড়ে বলল, আমি মোটেই ধরিনি। একটা ঘটনায় জড়িয়ে গেছি, তাতেই যত গোলমাল। আমি কি গোয়েন্দাগিরি জানি? দত্তদা বললেন, গোয়েন্দাগিরি জানো কিনা জানি না, তবে তোমার বুদ্ধি বেশ টনকা, সেই দুটো কথাতেই বুঝেছি। দেখো, এবারও যদি এ ঘটনায় জড়িয়ে যাও। দোহাই দত্তদা, বাবা হাত জোর করে বললেন। ও কথা আর বলবেন না, তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। দত্তদা হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। বললেন, সত্যি কি আর বলেছি? একটু ঠাট্টা করলাম। চলুন আমরাও নিচে যাই। আচ্ছা দত্তদা জেঠু, কেজরিওয়ালের ছেলের চেহারাটা কেমন? গুগল জিজ্ঞেস করল। দত্তদা তৎক্ষণাৎ তার বুক পকেট থেকে একটা খাম বার করে ভেতর থেকে 2 আঙুলে তুলে আনলেন একটা ফটো। বললেন, এটা সবসময় আমার সঙ্গেই থাকে, নাও দেখো। গুগল ছবিটা দেখল। বড় বড় চোখ আর এক মাথা চুল, সুন্দর একটি ছেলের মুখ, ডোরা কাটা শার্ট গায়ে। ফটোর পেছনে ইংরেজিতে লেখা আছে বয়স 5, উচ্চতা 3 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা। চিবুকের বাঁদিকে একটি ছোট সরু কাটা দাগ আছে। গুগল ফটোটা ফিরিয়ে দিল। দত্তদা ফটোটা খামে পুরে পকেটে রাখতে রাখতে বললেন, ছেলেটার নাম বিনায়ক। বেচারি কি অবস্থায় কোথায় আছে কে জানে, আর লোকেরা আমাদের অপদার্থ ভাবছে। আপনি হলেন কলকাতার গোয়েন্দা বিভাগের ডিএল দত্ত, ঠিক বের করে ফেলবেন। বাবা উঠে দাঁড়িয়ে বললেন। দত্তদা বললেন, না ভাই চ্যাটার্জি, খুব দুশ্চিন্তায় আছি। দত্তদাকে নিয়ে বাবা সিঁড়ির দিকে গেলেন। বস কি গুগলকে বলল, আমাকে সেই ভূতের বাড়িটা দেখাবে না? দেখাবো, এসো আমার সঙ্গে। গুগল বারান্দা থেকে ভেতরের প্যাসেজে পা বাড়ালো। দত্তদা বললেন, ওরে বস কি, ভূতের বাড়ি বলে কিছু নেই। ওই বাড়িগুলোতে যত আজে বাজে লোকের আড্ডা। বস কি বলল, তা হোক, বাড়িটা আমি দেখব। দত্তদা আর কিছু বললেন না। গুগল বস্কিকে নিয়ে পশ্চিমের ঘরে ঢুকল। জানলা খোলাই ছিল। গুগল হাত তুলে অন্ধকারের বুকে দাঁড়িয়ে থাকা যমদূতের মতো বাড়িটা দেখালো। বস্কি জিজ্ঞেস করল, সত্যি কি বাড়িটাতে ভূত আছে? আমি জানি নে, গুগল বলল। বাড়িটার পেছন দিকে একটা আশ্রম আছে। সেই আশ্রমের এক সাধু কান্ত বাবা আমাকে বলেছেন, উনি রাতে ও বাড়িতে ভূত দেখেছেন। ইচ্ছে করলে আমিও নাকি দেখতে পারি। আর এ গেস্ট হাউসে যে রান্না করে সেই গৌরাঙ্গও নাকি রাত্রে ও বাড়িতে ভূত দেখেছে। কিন্তু আমি দিনের বেলা ঢুকে একটা ভূতও দেখিনি, কেবল সেই টুপি, চশমা, দাড়ি আর চাদর দেখেছি। বস কি বলল, ওটার রহস্য তো ফাঁস হয়ে গেছে,
কিন্তু বাড়িটার মধ্যে ঢুকতে তোমার ভয় হয়নি? হয়েছিল, তবে ভয়ের চেয়ে বেশি বাড়িটার ভেতরটা দেখতে ইচ্ছে হয়েছিল। গোগল হেসে বলল। কিন্তু খুব জোর একটা শব্দ শুনে আমি ছুটে পালিয়ে এসেছিলাম। তখন ভেবেছিলাম শব্দটা ভূতে করেছে। এখন সন্দেহ হচ্ছে সেই প্রাইভেট ডিটেকটিভ বাড়িটার ভেতরে ছিলেন, তিনিই বোধহয় শব্দটা করেছিলেন। বস্কি বলল, তাহলেও তোমার সাহস খুব বেশি। ভূতরে বাড়ি জেনেও তুমি একা ও বাড়িতে ঢুকলে, এতেই বোঝা যায় তুমি সত্যি একজন গোয়েন্দা। গোগল কিছু বলবার আগেই দরজার কাছ থেকে হরিদাস বলল, গোগল বাবা, তোমরা খেতে এসো। আর দুদিন পুরীতে কাটিয়ে গোগলরা যাবে চিল্কা। সেখানে দুদিন থেকে আবার একদিনের জন্য পুরী, তারপর কোনারক, কোনারক থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বরে 3 দিন কাটিয়ে কলকাতায় ফেরা। গতকাল দত্তদার মুখ থেকে সব কথা শোনার পর মা গোগলকে পরিষ্কার বলে দিয়েছেন ও একলা কোথাও বেরোবে না, এমনকি বৈজুদার সঙ্গেও না। বাবা মায়ের সঙ্গে ছাড়া বেরোতে পারবে না। তাছাড়া পোড়ো বাড়িটাতে ঢোকার জন্য মা গোগলকে পরে খুবই বকেছেন। মায়ের মনে কেবল ভয়। গোগল যে বড় হয়েছে মা যেন সেটা মানতেই চান না। বাবাও বলেছেন বেড়াতে বেরিয়ে গোগল যেন দৃষ্টির বাইরে চলে না যায়। আজ ভোরবেলা সমুদ্রের ধারে বেড়াতে বেরিয়ে গোগল ভেবেছিল সেই প্রাইভেট গোয়েন্দাকে আবার দেখতে পাবে, কিন্তু দেখা পেল না। তার বদলে দেখা হয়ে গেল কান্ত বাবাজির সঙ্গে। মাথার লম্বা চুলে গেরুয়া কাপড় জড়িয়ে পাগড়ির মতো বেঁধেছেন, গায়ে গেরুয়া পাঞ্জাবির ওপর গেরুয়া রঙেরই চাদর জড়ানো। গোগলকে দেখে বললেন, জয় গুরু। গোগল কি বেড়াতে বেরিয়েছ? গোগল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। কান্ত বাবাজি বাবা মায়ের দিকে তাকিয়ে হেসে কপালে হাত ঠেকিয়ে বললেন, আপনারা নিশ্চয়ই গোগলের বাবা মা? হ্যাঁ। বাবা বললেন, আপনাকে বোধহয় প্রথম দিনই আমাদের গেস্ট হাউসের সামনে দেখেছিলুম। কান্ত বাবাজি ঘাড় ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, গোগলকে দেখে বেশ ভালো লাগলো। ওর সঙ্গে একটু গল্প করেছিলাম। আমাদের হরিদাস আশ্রম আপনাদের গেস্ট হাউসের সামনেই, আসবেন। সময় পেলে যাব, বাবা বললেন। কান্ত বাবাজি আবার কপালে হাত ঠেকিয়ে জয় গুরু বলতে বলতে চলে গেলেন। বাবা বললেন, বাবাজি নেহাতি ছোকরা। বাবাজির মুখটা কি তোমার চেনা মনে হলো? মা জিজ্ঞেস করলেন। বাবা অবাক হয়ে বললেন, না তো, তোমার তাই মনে হলো নাকি? গোগলও মায়ের কথা শুনে অবাক হলো। মা বললেন, চোখ আর হাসিটা দেখে কেমন মনে হলো, কোথায় যেন আগে দেখেছি, কিন্তু এরকম গোঁফদাড়ি ছিল কিনা মনে করতে পারছি না। বাবা হেসে বললেন, একজনকে দেখে হয়তো আর একজনের কথা মনে পড়েছে। মা আর কিছু বললেন না। গোগলেরও তেমন কিছু মনে হলো না। ওর মাথায় বিধে আছে বিনায়ক কেজিয়াল। বিধে থাকলেও ওর কিছুই করার নেই। তবে সব ঘটনা শোনার পরে ওর মনটা খারাপ হয়ে গেছে। দত্তদা ঠিকই বলেছেন, আজকাল ছোট ছেলেদেরও মেরে ফেলা হচ্ছে। তবে গোগলের ধারণা দত্তদা ঠিকই বলেছেন, রাম অবতার সত্যি কথা বলেনি। ছেলে চোর দুটো বিনায়ককে নিয়ে হয়তো অন্য কোথাও পালিয়েছে, নইলে পুরীর মতো ছোট জায়গায় খুঁজে পাওয়া যাবে না কেন? চিল্কা যাওয়ার আগের দিন বিকেল 3টে নাগাদ বাবার গাড়ি নিয়ে যাওয়ার কথা দত্তদাদের আনতে। আগেই কথা ছিল ওরা প্রস্তুত হয়ে থাকবেন। বাবা গিয়ে ডাকলেই সবাই বেরিয়ে আসবেন। গোগল বাবার সঙ্গে যেতে চাইল। বাবা আপত্তি করলেন না, কেবল বললেন, আমরা তো দত্তদাদের ওখানে বসবো না, যাব আর ওদের নিয়ে চলে আসবো। 2-3 মিনিটের ব্যাপার। যাবে চলো, তবে তুমি আর গাড়ি থেকে নামবে না। গোগল ঘাড় কাত করে বলল, আচ্ছা। মাকে বলে গোগল বাবার সঙ্গে বেরিয়ে গেল। বসল গাড়ির সামনের সিটেই। সমুদ্রের ধার দিয়ে গাড়ি চলল। মাঝে মাঝে সমুদ্র, গাছপালা বাড়িঘরের আড়ালে পড়ে যাচ্ছিল। বাবা এক জায়গায় এসে গাড়িটা রাস্তার বাঁ পাশে দাঁড় করালেন। গোগল দেখল ডান দিকে চওড়া কাঁচা রাস্তা, তারপরেই বালির ঢালুর পথ নেমে গেছে সমুদ্রের দিকে।
রাস্তাটার দুপাশে কয়েকটা গাছ, চারদিকটা বেশ নির্জন। সমুদ্রের ধারে একটা লোকও নেই। আশেপাশে কয়েকটা ছোট মাটির ঘর। বাবা গাড়ি থেকে নেমে সমুদ্রের দিকে কাঁচা রাস্তায় যেতে যেতে গুগলকে বললেন, বসো, আমি দত্তদাদের নিয়ে এক্ষুনি আসছি। গুগল তখন আশেপাশে দেখছে। অন্যমনস্কভাবে ঘাড় ঝাঁকালো। তখনও রোদ বেশ আছে। কতক্ষণ সময় কেটেছে গুগল বুঝতে পারল না। ওর মনে হলো বাবা অনেকক্ষণ গেছেন। ও ডান দিকে তাকালো, তারপর দরজা খুলে নেমে কাঁচা রাস্তার দিকে এগিয়ে গেল। সমুদ্রের ধারে রোদ চিকচিক করছে। রাস্তার দুপাশে দুটো বাড়ি, দুটোই দোতলা, কিন্তু দু রকমের। দুটো বাড়িরই সামনে বাগান। দুটো বাড়িতেই নিচু পাঁচিল, ছোট গেট। বাবা কোন বাড়িটাতে ঢুকলেন? দত্তদারা বোধহয় এখনো তৈরি হতে পারেননি। একবার ঢুকে দেখলেই তো হয়। কিন্তু কোন বাড়িটায় দত্তদারা থাকেন? গুগল ডাইনে বায়ে তাকিয়ে ঠিক করলো বাঁ দিকের বাড়িটাই বোধহয় হবে। ও ছোট কাঠের গেট খুলে বাগানে ঢুকলো। গেটটা আবার বন্ধ করে দিল। বাগানের মাঝখান দিয়ে ইট বাঁধানো সরু রাস্তা একতলার ছোট বারান্দার সামনে গিয়ে ঠেকেছে। গুগল সোজা বারান্দায় গিয়ে উঠল। সামনেই একটা দরজা, ভেতর থেকে বন্ধ না ভেজানো বোঝা যাচ্ছে না। এদিক থেকে সমুদ্র দেখা যায় না। ও দরজায় কান পাতল। দত্তদাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দরজায় হাত দিয়ে একটু ঠেলতেই খুলে গেল। ঘরটা হালকা অন্ধকার মতো, কিন্তু কোথায় দরজা খোলা আছে? দিনের আলোর একটা আভাস সামনের ঘরের খোলা দরজায় দেখা যাচ্ছে। ঘরটার ডান দিকেই দোতলায় ওঠার সিঁড়ি চোখে পড়ল। গুগল কি করবে ঠিক করতে পারল না। ও ভুল বাড়িতে ঢুকে পড়েনি তো? এ সময় দোতলা থেকে কার গলার স্বর ভেসে এলো। দত্তদার গলা? ওরা কি দোতলায় আছেন? নিচে কাজের লোকও দেখা যাচ্ছে না। দোতলায় চলাফেরার পায়ের শব্দও ভেসে এলো। গুগল ভাবল একবার দেখে এলেই হয়। ও তো চুরি করতে ঢোকেনি, ভুল হলে ক্ষমা চেয়ে বেরিয়ে আসবে। গুগল সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। সামনেই বারান্দা। কয়েকটা বড় ঝাউ গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। বারান্দাটা কেমন অপরিচ্ছন্ন। বেশ কিছুদিন ঝাড় দেওয়া হয়নি, ধুলো জমেছে। জমা ধুলোর ওপর অনেক রকমের পায়ের ছাপ পড়েছে। বাদিকে ঘর, কটা ঘর আছে বোঝা যাচ্ছে না। বাদিকের প্রথম দরজাটা বন্ধ, পরের দরজাটা খোলা। গুগল আর এগোবে কি না ভাবল। ও এখন বুঝতে পারছে এখানে দত্তদারা নেই। থাকলে তাদের কথাবার্তা অন্যরকম শোনাতো। এখন তো কারো গলাই শোনা যাচ্ছে না। তবু যখন এসেই পড়েছে, খোলা দরজায় একবার উকি দিয়ে দেখা যাক। কেউ থাকলে বলা যাবে ও ভুল করে এ বাড়িটায় ঢুকে পড়েছিল। গুগল এগিয়ে গিয়ে খোলা দরজার সামনে দাঁড়ালো। ভেতরে যা দেখলো তাতেই ওর মাথাটা যেন বোঁ করে ঘুরে গেল। ঘরের ডান দিক ঘেঁষে খাটের ওপর পা ছড়িয়ে বসা বিনায়ক কেজিয়ালকে চিনতে ওর একটুও ভুল হলো না। খাটের কাছেই চেয়ারে বসেছিল একটা লোক, ছুরি দিয়ে আপেল কাটছিল। সেদিকে গুগলের তেমন নজরই ছিল না। ওর মুখ দিয়ে বেরিয়ে এলো, বিনায়ক। গুগলের মুখে বিনায়কের নামটা শুনেই আপেল আর ছুরি হাতে লোকটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। গুগল বুঝল বিপদ। বিনায়কের নামটা উচ্চারণ করেই ও সর্বনাশ করেছে। ও সিঁড়ির দিকে চোট লাগালো, কিন্তু সিঁড়ির দরজা আগলে তখন একজন দাঁড়িয়ে। সে ভুরু কুচকে অবাক চোখে তাকিয়ে হিন্দি ভাষায় জিজ্ঞেস করল, তুমি কে? গুগল কিছু বলবার আগেই পেছন থেকে উত্তেজিত গলায় হিন্দি কথা ভেসে এলো, ছেলেটাকে আটকাও, ও বিনায়ককে চেনে। লোকটা তৎক্ষণাৎ সিঁড়ির দরজাটা টেনে বারান্দার দিক থেকে ছিটকে দিয়ে আটকে দিল। গুগল মুহূর্তের মধ্যে ঠিক করে ফেলল দোতলার রেলিং টপকে নিচে লাফিয়ে পড়বে। ওদিকটা সমুদ্রের ধার, নিশ্চয়ই বালি আছে। ও বারান্দার রেলিং এর দিকে ছুটল, কিন্তু ও রেলিং এর কাছে পৌঁছবার আগেই আপেল আর ছুরি হাতে লোকটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। লম্বা চওড়া লোকটার ভার সহ্য করার মতো ক্ষমতা গুগলে ছিল না। ও ধুলো মাখা বারান্দায় মুখ থুবড়ে পড়ল। তারপরেই অন্য লোকটি এগিয়ে এসে ওকে শটান কাঁধের ওপর ফেলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। আপেল আর ছুরি হাতে লোকটা ঘরে ঢুকে এলো, এসেই আগে দরজা বন্ধ করে দিল। গুগলকে কাঁধে নিয়ে অন্য লোকটা
আর একটা ঘরের দিকে এগিয়ে গেল। গোগল তখনও হাত পা ছড়বার চেষ্টা করছে। তার মধ্যেই দেখতে পেল বিনায়ক খাটের ওপর একই জায়গায় বসে আছে, যেন নড়তে চড়তে পারছে না। ভয়ার্ত ওর চোখের দৃষ্টি। গোগলকে পাশের ঘরে এনে প্রায় আছাড় মারার মতো একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। আর লোকটা জ্বলন্ত চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, হাত পা ছড়বার চেষ্টা করলে মেরে একদম হাড্ডি গুঁড়ো করে দেব। আপেল আর ছুরি যার হাতে ছিল সেও এসে ঢুকল। এখন তার হাতে আপেল আর ছুরি নেই, কিন্তু তার হাতে ছিল দড়ি। সে খুব তাড়াতাড়ি গোগলের দু পা দু হাত পিছমোড়া করে বেঁধে ফেলল। তারপরে জোর করে মুখের মধ্যে ছোট একটা ন্যাপকিন দলা পাকিয়ে ঢুকিয়ে দিল, দিয়ে মুখের ওপরে বেঁধে দিল একটা কাপড়। গোগল তখন ঘেমে উঠেছে। মনে হলো সমুদ্রের গর্জন অনেক দূর থেকে ভেসে আসছে। আর ভয়ে যত না পাচ্ছে তার চেয়ে বেশি অবাক লাগছে। লোক দুটো বিনায়ক কেজরিওয়ালকে নিয়ে এ বাড়িতে আছে, একেবারে দত্তদার নাকের ডগায়। এ বাড়িটার দিকে কি ওদের কারো নজর পড়েনি? যে লোকটার হাতে আপেল আর ছুরি ছিল সে অন্য লোকটিকে হিন্দিতে জিজ্ঞেস করল, তুমি নিচে ছিলে বাচ্চা সিং? তোমার চোখ ফাঁকি দিয়ে ছেলেটা বাড়ির মধ্যে ঢুকে একেবারে দোতলায় চলে এলো কি করে? সেই ভেবে তো আমি নিজেই তাজ্জব বনে যাচ্ছি। বাচ্চা সিং অবাক হয়ে বলল, আমি দেখলাম দুদিন আগে যে গাড়িটা টিকটিকি সাহেবকে নিতে এসেছিল সেই গাড়িটাই এলো। গাড়িটা চালিয়ে নিয়ে এলো সেই সাহেবই, দুদিন আগে যে এসেছিল। কোম্পানির সাহেব, কোম্পানির গেস্ট হাউসে যে উঠেছে ছেলেটা ওই সাহেবেরই। সাহেব গাড়ি থেকে নেমে টিকটিকি সাহেবের বাড়িতে ঢুকলো। আমি দেখলাম ছেলেটা গাড়িতেই বসে আছে। টিকটিকি সাহেব তো জানেই আমরা স্বামী স্ত্রী এ বাড়িতে আছি। ভাবলাম মুনিয়াকে ডাকি, ডেকে বাগানে পায়চারি করি। আর সনাতনকে ডেকে বলবো, তুমি জলদি বাগানের কাজে লেগে যাও। টিকটিকি সাহেব বেরোবার সময় আমাকে আর মুনিয়াকে দেখবে, হয়তো হাত নেড়ে দুটো কথাও বলবে। এই ভেবে আমি মুনিয়া আর সনাতনকে নিচের ঘরে খুঁজতে গেছি। সেই ফাঁকেই ছেলেটা ঢুকে পড়েছে। কিন্তু ও যে বিনায়ককে চেনে তা জানলে কি করে? ওর মুখ থেকেই তো বিনায়কের নামটা বেরিয়ে পড়েছে। আমি তো প্রথমে কিছুই বুঝতে পারিনি। আচমকা দেখি একটা ছেলে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি তখন আপেল কাটছিলাম। ছেলেটা নিজেই বলে উঠল বিনায়ক। শুনেই আমার আক্কেল গুরুম। ছেলেটা তাহলে বিনায়ককে চেনে। আমি তখনই ওর পিছনে ধাওয়া করেছি, আর তুমিও সিঁড়ির দরজায় চলে এসেছো। কিন্তু আমার তখন ওপরে আসার কথা নয়, বাচ্চা সিং বলল। মুনিয়াকে নিচে খুঁজে না পেয়ে তাকে ডাকতেই আমি ওপরে এসেছিলাম। ভাবলাম মুনিয়া লাখওয়ানের সঙ্গে গল্প করছে। লোকটা মাথা নেড়ে বলল, না, মুনিয়াকে আমি অনেকক্ষণ দোতলায় দেখিনি। আমি একলাই বসেছিলাম। কিন্তু তুমি আর দেরি করো না বাচ্চা, জলদি নিচে যাও। মুনিয়া নিচেই কোথাও আছে। টিকটিকি সাহেব এতক্ষণে হয়তো বেরিয়ে পড়েছে। এই ছেলেটাকে খুঁজে না পেয়ে এক্ষুনি তল্লাট ঘিরে খোঁজ করতে শুরু করবে। ব্যাপারটা মোটেই ভালো মনে হচ্ছে না। বাচ্চা সিং বলতে বলতে বেরিয়ে গেল। মুখে ন্যাপকিন গুজে দেওয়ায় গোগলের কষ্ট হচ্ছিল। ও একটা কথাও বলতে পারছিল না। নাক দিয়ে কোনো রকমে নিঃশ্বাস নিচ্ছে। ও বুঝতে পারল ওর সামনের লোকটার নাম লাখওয়ান, আর যে বাইরে চলে গেল সে বাচ্চা সিং। এই দুজনেই নিশ্চয়ই বিনায়ককে চুরি করেছে। গোগল এ ঘর থেকে বিনায়ককে দেখতে পাচ্ছে না। মুনিয়া নামে একজন স্ত্রীলোকও এখানে আছে। বাচ্চা সিংয়ের কথা থেকে বোঝা গেল দত্তদা জানেন বাচ্চা সিং তার বউ নিয়ে এ বাড়িতে আছে। তার সঙ্গে বাচ্চা সিংয়ের পরিচয়ও হয়েছে। বাচ্চা সিংয়ের কথা থেকেই তা বোঝা গেল। আর সনাতন নামে একজনকেও কাজ করে। তার মানে দত্তদা লাখওয়ানের দেখা পাননি, জানেনও না আর কেউ এ বাড়িতে আছে। বাচ্চা সিংও নিশ্চয়ই তার আসল নামটা দত্তদাকে বলেনি। উনি নিশ্চিন্তে আছেন তার সামনের বাড়িতে বেড়াতে এসেছে অবাঙালি স্বামী স্ত্রী। দত্তদার মনে সামান্য সন্দেহ হলেও নিশ্চয়ই এই বাড়ির ভেতরের খবর নিতেন। বোঝা যাচ্ছে তার মনে কোনো সন্দেহ হয়নি। পুরীর পুলিশ বা আইবি ডিপার্টমেন্টের মনেও কোনো সন্দেহ হয়নি। প্রাইভেট গোয়েন্দা যিনি এসেছেন তিনিও এ বাড়ি নিয়ে এখনো মাথা ঘামাননি। অথচ আসল আসামিরা তাদের চোরাই ছেলে বিনায়ককে নিয়ে দিন কাটাচ্ছে এই বাড়িতেই। বাড়িটা কার
বা কোনো কোম্পানির হলিডে হোমের অথবা গেস্ট হাউস কিনা সে খবর দত্তদা নিশ্চয়ই জানেন। পুলিশও জানে। সব রকমের হোটেল আর বাড়ির খোঁজ করতে তারা বাকি রাখেননি। এ বাড়িটার সম্পর্কে হয়তো এমন খবর দত্তদা জানেন যাতে কোনো সন্দেহ তাদের হয়নি। বাড়িটার ব্যাপারে মাহেশ্বরীর কোনো চালও থাকতে পারে। তাছাড়া দত্তদা আর পুলিশের কাছে খবর রয়েছে ছেলেচোরেরা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছে, কিন্তু এখানে গাড়ির কোনো চিহ্নই নেই। বাচ্চা সিং আর লাখোয়ান খুবই হুঁশিয়ার। দত্তদা এই বাড়িকে সেই জন্যই আরও সন্দেহের চোখে দেখছেন না। গোগলকে যে ঘরে হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে সে ঘরে একটা খাটও রয়েছে। পাশের ঘরে যাওয়ার দরজাটা খোলা, বাকি সব জানলা দরজাই বন্ধ, ফলে ঘরটা প্রায় অন্ধকার দেখাচ্ছে। খোলা দরজা দিয়ে একটু দিনের আলো আসছে। গোগলের চোখও অন্ধকারে অনেকটা সয়ে এসেছে। ওর নড়াচড়া করার কোনো উপায় নেই। সমুদ্রের গর্জন যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আর কোনো শব্দ ও শুনতে পাচ্ছে না, কেবল দেখতে পাচ্ছে। লাখোয়ান একবার এ ঘর থেকে পাশের ঘরে যাচ্ছে, আবার পাশের ঘর থেকে এই ঘরে আসছে, গোগলকে দেখছে। আর একটা বন্ধ জানলার কাছে গিয়ে উঁকি দিচ্ছে। বোধহয় জানলায় কোনো ছিদ্র আছে। সেই ছিদ্রে উঁকি দিয়ে দেখে আবার ফিরে আসছে, চলে যাচ্ছে পাশের ঘরে। সে যে চিন্তিত আর উত্তেজিত হয়ে ছটফট করছে তা বোঝা যাচ্ছে। লাখোয়ান একটা লুঙ্গির ওপর পাঞ্জাবি পরে আছে। তার চেহারা যেমন লম্বা চওড়া তেমনি চোয়ারের মতো, রং কালো, চোখ দুটো ছোট আর গোল মতো। একেই বোধহয় ভাটার মতো চোখ বলে। মাথা চুল ছোট করে ছাটা, গোফচোড়া বেশ মোটা। বাচ্চা সিং দেখতে একেবারে উল্টো। তার রং ফর্সা, মাঝারি লম্বা, স্বাস্থ্যবান, চোখ মুখ বেশ সুন্দর। দেখলেই মনে হয় যেন বুদ্ধিমান আর অমায়িক লোক। তার গোফ নেই। ধোপদুরস্ত সাদা ফুল প্যান্ট আর নীল রঙের ফুল শার্টে তাকে বেশ ভদ্রলোকের মতো দেখতে। তবে যত মোলায়েম ভদ্রই দেখতে হোক, সে যে আসলে নিষ্ঠুর তা বোঝা গেছিল যখন সে গোগলকে বাঘের মতো কাঁধে তুলে প্রায় আছাড় মেরে চেয়ারে বসিয়ে দিয়েছিল। তখন তার সুন্দর চোখ দুটো জ্বলছিল আর চাপা গর্জনের মতো শোনাচ্ছিল তার কথা। হাত পা ছোড়ার চেষ্টা করলে মেরে একদম হাড্ডি গুঁড়ো করে দেব। বাচ্চা সিং যে তা অনায়াসেই করতে পারে গোগল বুঝতে পেরেছিল, কিন্তু ওকে আর কতক্ষণ এভাবে রাখবে? বিশেষ করে ন্যাপকিনটা মুখের মধ্যে পুড়ে দেওয়ায় ওর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শুধু মুখটা বেঁধে দিলেই ও আর চিৎকার করতে পারত না। কিন্তু লাখোয়ান লোকটা বেশি সাবধানী। গোগল যাতে সামান্য একটু গোঙানি ছাড়া কোনো শব্দ না করতে পারে সেজন্যই মুখের ভেতর ছোট ন্যাপকিন গুজে দিয়েছে। কতক্ষণ সময় কেটে গেছে গোগল বুঝতে পারছিল না, মনে হচ্ছে অনেকক্ষণ। লাখোয়ান তেমনই ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। জানলার ছিদ্রে উকি দিয়ে সে বোধহয় কিছু দেখতে পাচ্ছে না, তাই মাঝে মাঝে বন্ধ জানলার পাল্লায় কান পাচ্ছে। কান পেতেও যে সে কিছু শুনতে পাচ্ছে না তা মুখ দেখলেই বোঝা যায়। তাকে দেখে চিড়িয়াখানার খাঁচার বাঘের কথা মনে পড়ে যায়। এ ঘর থেকে যাওয়ার সময় প্রত্যেকবারই সে লাল ভাটার মতো জ্বলন্ত চোখে একবার গোগলকে দেখছিল। একবার লাখোয়ান যখন এ ঘরে এসে জানলার দিকে পা বাড়াচ্ছে তখনই পাশের ঘরে বাচ্চা সিংয়ের নিচু গলা শোনা গেল, লাখোয়ান, লাখোয়ান, কোথায় গেলে? লাখোয়ান তাড়াতাড়ি ফিরে পাশের ঘরে যেতে যেতে বলল, এই তো আমি এখানে, কি ব্যাপার কি? লাখোয়ান পাশের ঘরে গেল। সেখান থেকে বাচ্চা সিংয়ের গলা শোনা গেল, ব্যাপার মোটেই ভালো নয়। ওই ছেলেটা এ বাড়িতে ঢুকে পড়েই গোলমাল বাঁধিয়েছে। ছেলেটার নাম গোগল। আমি নিচে গিয়ে দেখি মুনিয়া সমুদ্রের ধার থেকে ফিরছে। টিকটিকি সাহেব তখনও বেরোয়নি। আমি সনাতনকে ডেকে বাগানে কাজের কথা বললাম। তারপরে সোজা মুনিয়ার কাছে চলে গেলাম। ওকে ছেলেটার কথা বললাম, বুঝিয়ে দিলাম টিকটিকি সাহেব এক্ষুনি বেরিয়ে এসে ছেলেটাকে দেখতে না পেলে আমাদের নিশ্চয়ই কিছু জিজ্ঞেস করবে। আমরা বলবো কোনো ছেলেকেই দেখিনি। এখন তাড়াতাড়ি ফিরে চলো। কিন্তু আমরা সমুদ্রের ধার থেকে বাড়ি ফিরে আসার আগেই টিকটিকি সাহেব আর গাড়ি সাহেব বেরিয়ে এলো, সঙ্গে টিকটিকি সাহেবের মেয়ে আর বউ। তারা গাড়িতে ছেলেটাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করলো।
গোগল গোগল বলে কয়েকবার ডাকাডাকিও করলো। কোনো আওয়াজ না পেয়ে সবাই আবার বাড়ির দিকে ফিরে এলো, আর আমরাই তখন সামনে পড়ে গেলাম। টিকটিকি সাহেব আমাকেই জিজ্ঞেস করলো কোনো ছেলেকে আমরা সমুদ্রের ধারে দেখেছি কিনা। আমি কিছু বলার আগেই মুনিয়া বলে ফেলল, হ্যাঁ দেখেছি। অথচ মুনিয়াকে আমি বলেছিলাম আমরা বলবো কোনো ছেলেকেই আমরা দেখিনি। কেন তুমি এ কথা বলতে গেলে? লাখওয়ানের ঝাঁঝালো গলা শোনা গেল। জবাবে যার গলা শোনা গেল নিশ্চয়ই মুনিয়া। মুনিয়া বলল, আমি ভেবে দেখলাম ও কথা বলাই ঠিক। তাহলে টিকটিকি সাহেব আমাদের বাড়ির দিকে নজর না দিয়ে সমুদ্রের ধারের দিকে ছুটবে। খুঁজে না পেলে ভয়ও পেতে পারে। ছেলেটা হয়তো সমুদ্রে ডুবেই গেছে। তারপর? লাখওয়ান জিজ্ঞেস করল। বাচ্চা সিং বলল, তারপর আর কি, টিকটিকি সাহেবদের সকলের মুখ ভয়ে এইটুকু হয়ে গেল। গাড়ির সাহেব গোগলের বাবা মুনিয়ার কথা শুনেই সমুদ্রের ধারের দিকে ছুটে গেল। টিকটিকি সাহেব তার হাত ধরে বাংলা বলিতে বলল, মিস্টার চ্যাটার্জি কোথায় যাচ্ছেন? যা করবার আমি করছি। বলে টিকটিকি সাহেব মুনিয়াকেই হিন্দিতে জিজ্ঞেস করল, আচ্ছা, ছেলেটা দেখতে কেমন বলুন তো? আর সে কোন দিকে গেল? আমি তো জানি মুনিয়া গোগলকে দেখেনি, তার চেহারার কথাও বলতে পারবে না। তখন আমি বললাম ছেলেটা দেখতে কেমন, এমনকি তার পা থেকে মাথা পর্যন্ত জুতো মোজা প্যান্ট জামা কি কি পরা ছিল তাও বললাম। চ্যাটার্জি সাহেব বলে উঠল, একদম মিলে যাচ্ছে, আপনারা ঠিকই দেখেছেন। অথচ গোগলকে আমি বারে বারে বলেছি ও যেন গাড়ি থেকে কিছুতেই না নামে। তখন টিকটিকি সাহেব চ্যাটার্জি সাহেবের হাত ধরে আমাকে জিজ্ঞেস করলো, ছেলেটা কোন দিকে গেল? আমি হাত দিয়ে দেখিয়ে বললাম পশ্চিম দিকে। টিকটিকি সাহেবের বিবি বাংলায় বলল, গোগল যা সাহসী ছেলে, হয়তো সমুদ্রের ধার দিয়ে হেঁটে স্বর্গদ্বারের দিকে চলে গেছে। টিকটিকি সাহেব মাথা নেড়ে বলল, আমার তা মনে হয় না। চ্যাটার্জি বারণ করার পরেও গোগল বড়জোর সমুদ্রের ধারে একটু যেতে পারে, তাও আমার যেন বিশ্বাস হতে চাইছে না। গোগল সাহসী হতে পারে, কিন্তু সে বুদ্ধিমান ছেলে। একেবারে কিছু না বলে সমুদ্রের ধার দিয়ে স্বর্গদ্বারের দিকে চলে যাবে বলে আমার মনে হয় না। তবে মিস্টার আর মিসেস মেহরা যেরকম বলছেন তাতে মনে হয় ওরা গোগলকেই দেখেছেন। টিকটিকি সাহেব এখনো আমাদের কোনো রকম সন্দেহ করেনি। তবে কেন বলছো ব্যাপার মোটেই ভালো নয়? লাখওয়ানের গলা শোনা গেল। বাচ্চা সিং বলল, সবটা শোনো তাহলে বুঝবে। টিকটিকি সাহেবের কথা শুনেই চ্যাটার্জি সাহেব আবার সমুদ্রের দিকে যেতে গেল। টিকটিকি সাহেব তাকে থামিয়ে বলল, আমি আর আপনি দুজনেই যাব। তার আগে আমি থানায় একটা টেলিফোন করে দিই, যেন এক্ষুনি একদল পুলিশ পাঠিয়ে এই এলাকাটা ঘিরে ফেলে। এটা একটা খারাপ ব্যাপার। তারপরে টিকটিকি সাহেব যখন টেলিফোন করে ফিরে এলো তখন আমরাও ওদের সঙ্গে সমুদ্রের ধারে যাব ঠিক করলাম। তখনই আর একটা ঘটনা ঘটল। সেটা আরও খারাপ ঘটনা। মুনিয়ার স্বর শোনা গেল। লাখওয়ান জিজ্ঞেস করলো, কি রকম? বাচ্চা সিং বলল, আমরা সমুদ্রের ধারে যাওয়ার জন্য পা বাড়াতেই দুটো লোক সমুদ্রের ধার থেকে আমাদের দিকে এগিয়ে এলো। লোক দুটোকে দেখেই কেমন মনটা চমকে উঠল। আরো বড় টিকটিকি? লাখওয়ানের গলা শোনা গেল। বাচ্চা সিং বলল, তা ঠিক বুঝতে পারলাম না, তবে লোক দুটো চোখের দিকে তাকালেই কেমন সন্দেহ হয়। টিকটিকি সাহেবের সঙ্গে তাদের জানাশোনা আছে বলে মনে হলো না। প্রথমে মনে হলো লোক দুটো যেন ফাঁকা সমুদ্রের ধারে হঠাৎ বালি ফুঁড়ে উঠল। কাছে আসতে দেখলাম একজনের মুখে চাপদাড়ি, মাথায় নেপালি টুপি, গায়ে নীল চাদর, একটু নাটাসাটা, ফর্সা, কিন্তু চোখ দুটোতে যেন বীজলিহান ছিল। তার সঙ্গে বেশ জোয়ান এক সাধু বাবা, মাথায় বড় বড় চুল, মুখে গোফদারি। তাদের দেখে টিকটিকি সাহেব জানতে চাইল তারা বাঙালি কিনা। চাপদারি আর নেপালি টুপি পরল সে বাঙালি। সাধু বাবা বাঙালি নন, তবে বাংলা বলতে পারে। টিকটিকি সাহেব জানতে চাইল তারা কোথা থেকে আসছে। চাপদারি নেপালি টুপি বাঙালি বলল তারা স্বর্গদ্বারের কাছ থেকে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছে। টিকটিকি সাহেব গোগলের চেহারার কথা বলে জানতে চাইল তারা এরকম কোনো ছেলেকে সমুদ্রের ধারে দেখেছে কিনা। চাপদারি বলল, না, এরকম কোনো ছেলেকে আমরা সমুদ্রের ধারে দেখিনি। কেন বলুন তো,
কি হয়েছে? টিকটিকি সাহেব সব বলল। শুনে চাপদারি বাঙালি আমার আর মুনিয়ার দিকে মাথা থেকে পা পর্যন্ত এমন করে দেখল যেন আমাদের ভেতর অব্দি বিজলি হেনে দিল। তারপরে চোস্ত হিন্দিতে বলল, দেখুন মেহরা সাহেব, আমি আর সাধু বাবা খুব কাছেই সমুদ্রের ধারে নিরালায় অনেকক্ষণ বসেছিলাম। এই সাধু বাবাকে আমার খুব ভালো লেগেছে, তাই ওর কাছে ঈশ্বরের কথা শুনছিলাম। অন্তত 1 ঘন্টার মধ্যে কোনো ছেলে বা বুড়ো কাউকেই আমরা সমুদ্রের ধারে দেখিনি। একটু আগে মিসেস মেহরাকে দেখেছি, তারপর আপনাকে। আপনারা কি করে একটা ছেলেকে সমুদ্রের ধারে দেখতে পেলেন? লোকটার সত্যি কথা শুনে আমি মনে মনে বেকায়দায় পড়ে গেলাম। দেখলাম হাওয়া খারাপ হচ্ছে। টিকটিকি সাহেব, চ্যাটার্জি সাহেব সবাই আমার আর মুনিয়ার দিকে তাকালো। তখন আমি বেপরোয়া হয়ে ঝেঁঝে উঠলাম, কি বলতে চান আপনি? আমি আর আমার বিবি ঝুট বলছি? ঝুট বলে আমাদের কি লাভ? চাপদারি আমার চোখের দিকে সাপের মতো অপলক চোখে তাকিয়েছিল, কিন্তু সে হঠাৎ হাত জোর করে হেসে বলল, মাফ করবেন মেহরা সাহেব, আপনার মতো শরীফ আদমি শুধু শুধু কেন ঝুট বলবেন? ঈশ্বরের কথা শুনতে শুনতে আমি হয়তো খেয়ালই করিনি ছেলেটা কখন সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলে গেছে। তারপরে সে সকলের কাছেই হাত জোর করে বলল, আমার কথায় কিছু মনে করবেন না, ভালো করে খুঁজে দেখুন ছেলেটি কোনো বিপদে পড়েছে কিনা। এই বলে লোকটা সাধু বাবাকে নিয়ে রাস্তার দিকে চলে গেল। পাশের ঘর থেকে গোগল সব শুনছিল। চাপদারি, নেপালি টুপি মাথায়, গায়ে নীল চাদর, মানে প্রাইভেট গোয়েন্দা। কিন্তু সাধু বাবাটিকে? সেই কান্ত বাবা নয় তো? তাই বা কি করে সম্ভব? দত্তদা তো সেরকম কোনো কথা বলেননি। তিনি চাপদারি, নেপালি টুপি, কালো চশমা আর নীল চাদর দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ওগুলো প্রাইভেট গোয়েন্দার জিনিস। যাই হোক, প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোককে দত্তদা আর বাবা নিশ্চয়ই চিনতে পেরেছেন। তিনি যে সত্যি কথাই বলে গেছেন, দত্তদা তা বুঝতে পেরেছেন কি? গোগল যে বিপদে পড়তে পারে প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোক সেই ইঙ্গিতও দিয়ে গেছেন। পাশের ঘর থেকে মুনিয়ার গলা ভেসে এলো, কিন্তু লোক দুটোকে আমার মোটেই সুবিধের মনে হয়নি। বাচ্চা সিং যখন চাপদাড়িওয়ালাটার সঙ্গে কথা বলছিল, সাধু বাবা লোকটা তখন আমাদের এই বাড়িটার দিকে খুব নজর করে দেখছিল। আরে এটা তো সাফ ব্যাপার, চাপদাড়িওয়ালা তোমাদের মিথ্যে কথা ধরে ফেলেছে। লাখোয়ান ধমকে উঠে বলল, তাকে যতই ঝেঁঝে বলো, সে তোমার কাছে যতই মাফ চেয়ে নরম গলায় স্বীকার করুক ছেলেটাকে দেখেনি, কিন্তু আসল কথা সে আগেই শুনিয়ে দিয়েছে। লোক দুটো যদি টিকটিকি হয় তাহলে তোমাকে তারা বাজিয়ে দেখে নিয়েছে। এখন বলো, লোক দুটো চলে যাবার পর টিকটিকি সাহেব কি করলো? বাচ্চা সিং বলল, টিকটিকি সাহেব বলল সমুদ্রের ধারে গোগলকে খুঁজতে যাওয়ার দরকার আছে বলে মনে হয় না। এখন যত তাড়াতাড়ি পুলিশ এসে যায় ততই ভালো। গোটা এলাকাটাকে ঘিরে পুলিশ যদি তল্লাশি চালায় তবে গোগলের খোঁজ মিলে যেতে পারে। টিকটিকি সাহেবের কথা শুনে চ্যাটার্জি সাহেব বলল, মিস্টার মেহরা গোগলের চেহারা আর জামা কাপড়ের কথা যা বললেন সেটা একদম মিলে গেছে। সন্ধে নামার আগেই আমি একবার সমুদ্রের ধারে খুঁজে আসতে চাই। শুনে টিকটিকি সাহেব বলল, চ্যাটার্জি, আপনাকে আমি বলছি, সমুদ্রের ধারে গিয়ে কোনো লাভ নেই। গোগল যদি সমুদ্রের ধার দিয়ে হেঁটে গিয়েও থাকে আপনি ওকে ধরতে পারবেন না। ও এতক্ষণে অনেক দূর চলে গেছে। তার চেয়ে আপনি গাড়ি নিয়ে আপনার গেস্ট হাউসে যান, মিসেস চ্যাটার্জিকে সব জানিয়ে আসুন। চ্যাটার্জি সাহেব মাথা নেড়ে বলল, মিসেস চ্যাটার্জিকে আমি এখন সব কথা বলতে পারবো না, শুনলেই কান্নাকাটি শুরু করবে। কথা বলার সময় চ্যাটার্জি সাহেবের গলাও যেন কেঁপে উঠেছিল। বাচ্চা সিংয়ের কথা শুনতে শুনতে গোগলের বুকটা মুচড়ে উঠল। মায়ের কথা মনে করতেই ওর চোখ ফেটে জল এলো। এখন মনে হচ্ছে বাবার কথার অবাধ্য হওয়া উচিত হয়নি, গাড়িতে বসে থাকাই উচিত ছিল। অবশ্য ভাবতেই পারিনি দত্তদার বাড়িটা খুঁজতে গিয়ে ও ভুল বাড়িতে ঢুকে পড়বে, আর সেই ভুল বাড়িতে অমৃত কেজরিওয়ালের ছেলে বিনায়ক কেজরিওয়ালের দেখা পাবে। তাছাড়া ও এমনই বোকা, বিনায়ককে দেখেই ওর নামটা মুখ ফসকে বেরিয়ে গেছিল। তা নইলে
লাখওয়ান হয়তো ওকে কোনো রকম সন্দেহই করতো না। ও বলতে পারত ভুল বাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু লাখওয়ান যখন শুনতো ও দত্তদার বাড়ি খুঁজছে, তাহলে কি ওকে ছেড়ে দিত? লাখওয়ান আর বিনায়ক যে এ বাড়িতে আছে দত্তদা তা জানেন না। লাখওয়ান সন্দেহ করত গুগল এ বাড়িতে যা দেখেছে তা দত্তদাকে বলবে। দত্তদা যে একজন টিকটিকি সাহেব অর্থাৎ গোয়েন্দা অফিসার তাও এরা জানে। লাখওয়ান এটাও বুঝেছে চাপদারিওয়ালা আর সাধু বাবার কাছে বাচ্চা সিং আর মুনিয়ার মিথ্যে কথা ধরা পড়ে গেছে। এখন গোগলকে নিয়ে ওরা কি করবে কে জানে। পাশের ঘর থেকে লাখওয়ানের গলা শোনা গেল। শোনো বাচ্চা সিং, চ্যাটার্জি সাহেবের কথা ছাড়ো। টিকটিকি সাহেব চাপদারিওয়ালার কথাই বিশ্বাস করেছে এবং সেজন্যই সে আর সমুদ্রের ধারে যেতে চায়নি। পুলিশ আসতে আর দেরি নেই। এ এলাকা ঘিরলে পুলিশ আমাদের বাড়িতে তল্লাশি চালাবে কিনা তা কিছু বুঝতে পারলে? বাচ্চা সিংয়ের কোনো জবাব শোনা গেল না। শোনা গেল মুনিয়ার গলা। টিকটিকি সাহেবের মতলব আমার ভালো মনে হচ্ছে না। ওই চাপদারিওয়ালা আর সাধু বাবা চলে যাওয়ার পরে সে আমাদের সঙ্গে আর কথা বলেনি। আমার মনে হচ্ছে পুলিশ এ বাড়িতেও তল্লাশি করবে। ঠিক বলেছ তুমি। লাখওয়ানের গলা শোনা গেল। পুলিশ তল্লাশি চালাবার সময় কিছু সাদা পোশাকের টিকটিকিও আশেপাশে ছড়িয়ে পড়বে। পুলিশ এ বাড়ির দোতলায়ও আসবে। দুটো ছেলেকে নিয়ে এখান থেকে আমাকে এখনই সরে পড়তে হবে। মুনিয়া, তুমি জলদি সনাতনকে ডেকে নিয়ে এসো। বাচ্চা সিং, তুমি চলে যাও ছাদে, লুকিয়ে দেখে এসো রাস্তার দিকে কোনো রকম সন্দেহজনক লোকজন চোখে পড়ে কিনা। বাচ্চা সিং আর মুনিয়ার পায়ের শব্দ শোনা গেল। গোগল বুঝতে পারছে দুটো ছেলে বলতে লাখওয়ান ওর আর বিনায়কের কথা বলছে। কিন্তু সে এখন ওদের নিয়ে লোকজনের সামনে দিয়ে পালাবে কেমন করে? পাশের ঘরে আবার পায়ের শব্দ শোনা গেল, সেই সঙ্গে লাখওয়ানের গলাও। সে হিন্দিতেই বলল, শোনো সনাতন, আমাদের এক্ষুনি একটা কাজ করতে হবে। এখন সমুদ্রের ধার ফাঁকা। ওদিক দিয়ে বেরিয়ে ছেলে দুটোকে নিয়ে মিশ্রজির বাড়িতে যেতে হবে। ওদিকে যেতে যে তিনটে বাড়ি আছে সব কটাই ফাঁকা, আমাদের কেউ দেখতে পাবে না। মিশ্রজির বাড়িতে পৌঁছে গেলে পুলিশ আর আমাদের পাত্তা করতে পারবে না। তুমি এই ছেলেটাকে নেবে, এটা ঠান্ডা আছে, আওয়াজ করবে না। পাশের ঘরের ছেলেটাকে আমি নেব। তুমি মিশ্রজির বাড়ি থেকে এসেই দোতলার সব ঘর সাফ করে তালা মেরে দেবে। সিঁড়ির দরজায়, চিলে কোঠার দরজায়ও তালা মেরে দেবে। পুলিশ এসে তালা খুলে দিতে বললে খুলে দেবে। খুব সাবধান, এমন কিছু যেন না থাকে যা দেখে পুলিশের সন্দেহ হতে পারে ওপরের ঘরে কেউ ছিল। আমার সব কথা বুঝতে পেরেছ? সনাতন হয়তো ওড়িয়া, কিন্তু তার জবাব শোনা গেল, হ্যাঁ জি। তারপর বাচ্চা সিং আর মুনিয়াকে খাইয়ে রাত্রে আগে তুমি তোমার বাড়ি যাবে। লাখওয়ান বলল, চারদিকে নজর করে দেখে তোমার বাড়ি থেকে মিশ্রজির বাড়ি যাবে। তখন তোমার মুখ থেকে সব কথা শুনবো। এই সময় বাচ্চা সিংয়ের গলা শোনা গেল। রাস্তার ওপরে টিকটিকি সাহেবকে ছাড়া কাউকে নজরে পড়ল না। এলাকার দু চারজন মেয়ে পুরুষ রাস্তার কল থেকে জল নিচ্ছে, দু একজন চলাফেরাও করছে। ঠিক আছে। লাখওয়ানের স্বর ভেসে এলো, আর দেরি নয় মুনিয়া। হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। গোগল কান খাড়া করে শোনবার চেষ্টা করলো, কিছুই শুনতে পেল না। ও যে ঘরে ছিল সে ঘরে একজন এসে ঢুকল। গোগল দেখেই বুঝতে পারল মুনিয়া। তার রং ফর্সা, চেহারাও ভালো। তাকে দেখলে অবাঙালি ভদ্রমহিলাদের মতো মনে হয়। বয়স তার মায়েদের থেকে বেশ কিছু কম। খবরের কাগজে যেরকম ডাকাত মেয়েদের খবর আর ছবি বেরোয়, মুনিয়াকে দেখে গোগলের সে কথা মনে পড়ল। তবে মুনিয়াকে দেখলে ভদ্রমহিলাই মনে হয়। সে গোগলের সামনে এসে দাঁড়ালো। গোগলের মুখের বাঁধন খুলতে খুলতে পরিষ্কার বাংলায় বলল, তোমার নাম গোগল আমি জানি। তোমার কষ্ট হচ্ছে বলেই আমি এটা খুলে দিচ্ছি। কিন্তু তুমি যদি চিল্লাচিল্লি করো তাহলে খুব খারাপ হবে। ওরা এক ঝাঁপ পড়ে তোমার দাঁতগুলোই সব ফেলে দেবে। চিল্লাচিল্লি করবে না তো?
গুগলের মুখের ভেতর থেকে তখন ন্যাপকিনটা খুলে নেওয়া হয়েছে। ওর মনে হলো যেন এতক্ষণ ও কোনো রকমে বেঁচেছিল। মুনিয়ার প্রশ্নের জবাবে ঘাড় নেড়ে বলল, জল। মুনিয়া পাশের ঘর থেকে এক গেলাস জল নিয়ে এসে গুগলের মুখের কাছে ধরল। গুগল চো চো করে যেন নিমেষে গেলাসটা খালি করে দিল, কিন্তু তৃষ্ণা মিটল না। আর এক গ্লাস জল চাইবার আগেই লাখোয়ান তার বিরাট চেহারাটা নিয়ে এগিয়ে এলো। কোনো কথা না বলে ওকে বগল দাবা করে পাশের ঘরে গেল। সে ঘরে তখন কেউ নেই। লাখোয়ান না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে একতলার ঘরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাচ্চা সিং সেখানে দাঁড়িয়েছিল। সে বলল, রাস্তা সাফ। গুগল দেখল সমুদ্রের ধার ফাঁকা, একটা লোকও নেই। সন্ধ্যের ছায়া প্রায় নেমে এসেছে। লাখোয়ান চলেছে ঝাউ গাছের মাঝখান দিয়ে। এদিকটায় বেশ কিছু ঝাউ গাছের ভিড়ে কেমন অন্ধকার দেখাচ্ছে। বড় বড় কয়েকটা বাড়িও দেখা যাচ্ছে, কিন্তু লোকজন একটাও নেই। গুগল চিৎকার করলেও সমুদ্রের গর্জনে কেউ শুনতে পাবে না। তবু যদি ও চিৎকার করে আর লাখোয়ান তার ওই বিরাট চওড়া থাবা দিয়ে তার মুখের ওপর মারে, তৎক্ষণাৎ ও অজ্ঞান হয়ে যাবে। তার চেয়ে চুপ করে সব দেখে আর শুনে যাওয়াই ভালো। হাত পা ছুঁড়েও লাভ নেই। দুপা যেমন শক্ত করে বাঁধা, তেমনি দু হাতও পিছমোড়া করে বাঁধা। ছাড়া পেলেও ছুটতে পারবে না। 5-6 মিনিট পরেই লাখোয়ান গুগলকে নিয়ে একটা দরজার ভেতরে ঢুকে গেল। সেখানে দাঁড়িয়েছিল একজন ধুতি আর ময়লা হাফশার্ট পরা লোক। মুখে খোঁচা খোঁচা গোফদারি, বেটে খাটো, কিন্তু গুলি ভরা চেহারা। লাখোয়ানকে হিন্দিতে বলল, আমি চলে যাচ্ছি, আপনিও দরজা বন্ধ করে দোতলায় চলে যান। বাচ্চাটাকে আমি দোতলায় রেখে এসেছি। লোকটা দরজার বাইরে চলে গেল। লাখোয়ান দরজা বন্ধ করে দিল। গুগলের মনে হলো ধুতি জামা পরা লোকটাই সনাতন। লাখোয়ান ওকে নিয়ে কয়েক পা দূরে আর একটা খোলা দরজার মধ্যে ঢোকবার আগে ও দেখে নিল সামনে অনেক নারকেল গাছ, বিরাট একটা টিনের শেড। আর কিছু দেখবার আগেই লাখোয়ান দরজা বন্ধ করে দিল। দুটো ঘর পেরিয়েই সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। ঘরের মধ্যে এখন খানিকটা অন্ধকার নেমে এসেছে। লাখোয়ান তবু আলো জ্বালালো না। কোনো লোকজনও দেখা যাচ্ছে না। দোতলায় একটা ঘরে লাখোয়ান গুগলকে নিয়ে ঢুকল, শুইয়ে দিল একটা খাটিয়ায়। গুগল লাখোয়ানের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, একটু জল। মিলবে, এক্ষুনি মিলবে। লাখোয়ান হিন্দিতে কথাটা বলল। অন্যদিকে একবার তাকিয়ে ঘরের বাইরে চলে গেল। গুগল পাশ ফিরতেই দেখল দেওয়ালের দিকে আর একটা খাটিয়ায় বিনায়ক বসে আছে। অস্পষ্ট হলেও গুগল বিনায়ককে ভালোই দেখতে পাচ্ছে। আগের বাড়িটার খাটেও বিনায়ক এভাবেই বসেছিল। ওর হাত দুটো খোলা, ও বসে আছে হাঁটু মুড়ে, পা দুটো দেখা যাচ্ছে না। ও কি হাঁটতে পারে না? ও চোখ দিয়ে গাল বেয়ে জল পড়ছে। তাকিয়ে আছে গুগলের দিকেই। গুগল ওর দিকে তাকাতেই গলা দিয়ে কেমন একটা সরু গোঙানো শব্দ করল। মুখ নেড়ে কিছু বলবার চেষ্টাও যেন করল। গুগল বুঝতে পারল না। জিজ্ঞেস করল, বিনায়ক, কিছু বলছো? বিনায়ক আগের মতোই গোঙানো স্বরে আরও জোরে কিছু বলবার চেষ্টা করল। গুগলের মনে পড়ল বিনায়ক হাবা বোবা, কথা বলতে পারে না। তাছাড়া ও হয়তো বাংলা কথা বোঝেও না। অথচ কি সুন্দর ফুটফুটে দেখতে। ওর গোঙানি আর চোখের জল দেখে গুগলের মনটা কষ্টে টনটনিয়ে উঠল। কি আছে ছেলেটার কপালে কে জানে। ছেলেচোরেরা আজকাল কীরকম নিষ্ঠুরভাবে ছেলেদের মেরে ফেলে, খবরের কাগজে প্রায়ই তা ছাপা হয়। গুগলের কপালেই বা কি আছে? কথাটা মনে হতেই মা বাবার কথা মনে পড়ে গেল। ওর চোখেও জল এসে পড়ল। আর দাঁতে দাঁত চেপে হাত পায়ের বাঁধন খুলবার জন্য দাপাদাপি আর পা ছুটতে আরম্ভ করল। কিন্তু ও ভালোই জানে দড়ির এ বাঁধন খোলা কিছুতেই সম্ভব নয়। তাই আবার কাত হয়ে শুয়ে পড়ল। দু হাত পিছ মোড়া করে বাঁধা থাকায় চিত হয়ে শোবার উপায় নেই। আবার তাকালো বিনায়কের দিকে। ঘর আরও অন্ধকার হয়ে উঠেছে। বিনায়ক একইভাবে বসে আছে। পুলিশ কি এসেছে?
এলেও গোগলদের খোঁজ পাবে না। দত্তদার নাকের ডগায় বিনায়ককে নিয়ে চোর দুটো দিব্যি কাটিয়ে যাচ্ছিল। তার মনে একটুও সন্দেহ হয়নি। অথচ চাপদারি আর সাধু বাবা ঠিক যেন গন্ধ শুকতে শুকতে আসল জায়গায় চলে এসেছেন। বাচ্চা সিং আর মুনিয়ার মিথ্যে কথাও তারা ধরে ফেলেছেন। তারা কোথায় চলে গেলেন? চাপদারি সেই প্রাইভেট গোয়েন্দা সত্যি কি সমুদ্রের ধারে গোগলের দিকে তাকিয়ে হাসেননি? হেসে থাকলে কেন হেসেছিলেন? গোগলের এসব ভাবনার মধ্যেই লাখোয়ান দুহাতে দুটো কাচের গেলাস নিয়ে ঢুকল। আগে একটা গেলাস বাড়িয়ে দিল বিনায়কের দিকে। ঘরের ভেতর এখন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। বিনায়ক খুব বাধ্য ছেলের মতো গেলাস নিল। গোগল বলল, ঘরে আলো জ্বালানো হচ্ছে না কেন? ঠিক সময় জ্বলবে বেটা। লাখোয়ান গম্ভীর স্বরে হিন্দিতে বলল। গোগলের ঘাড়ের পেছনে হাত দিয়ে সামান্য ঠেলে ওকে তুলে বসিয়ে দিল। ওর মুখের কাছে গেলাস ধরে বলল, মিঠা শরবত খেয়ে নাও। গোগলের নাকে একটা মিষ্টি গন্ধ লাগলো, শরবতের গন্ধ। গোগলের মিষ্টি শরবতের বদলে এখন ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল, কিন্তু এত বেশি তেষ্টা পাচ্ছে শরবতের গেলাসেই চুমুক দিল। মিষ্টি ঠান্ডা সুগন্ধি শরবত। শরবত শেষ করে ও বলল, একটুখানি এমনি জল খাবো। মিলবে, লাখোয়ান বলল। গেলাস নিয়ে বিনায়কের কাছে গেল। ওর হাত থেকে গ্লাস নিয়ে হাঁটু মুড়ে বসা পা দুটো টেনে সোজা করে দিল। তারপর চলে গেল। গোগলের মনে হলো বিনায়কের পা দুটো বাঁধা। এতক্ষণে ওর খেয়াল হলো সমুদ্রের গর্জন বেশ জোরে কানে ভেসে আসছে। সমুদ্রের দিকেই একটা বন্ধ দরজা, একটা বন্ধ জানলাও রয়েছে, কিন্তু ওর চোখ দুটো জুড়ে আসছে কেন? মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। ও আস্তে আস্তে কাত হয়ে এলিয়ে পড়ল। শুনছিলেন ভুল বাড়িতে ঢুকের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।